আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, বলছেন রিজভী। এদিকে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা। জানাবো দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, বলছেন আমির খসরু। জানিয়ে দিব জুলাই সনদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদের পোস্ট। এবং সর্বশেষ জানাবো আমাকে আক্রমণ করে লাভ নেই, বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন, এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রশ্ন রাখেন, চট্টগ্রামে ডক্টর সাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। তিনি আরো বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনার পুলিশ দিয়ে নির্যাতন করতেন। এ সময় আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সঙ্গে কথা বলেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনেকে। উল্লেখ্য, গত 18 জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকার ইসিবি চত্বরে আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণ আহত হন স্বেচ্ছাসেবক দল কর্মী ও ইলেকট্রিশিয়ান রাকিবুল হাসান। কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিকাণ্ডে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা। কুমিল্লায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় 2 দিন পর 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 থেকে 30 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। মামলার এজাহার নামীয় আসামিরা হলেন মোহাম্মদ মহসিন সহ আরো অনেকে। তারা সবাই কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয়, গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা উভয় ইউনিটের নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। ঘটনার পর দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজনকে শনাক্ত করা হয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দলীয় তদন্তের মাধ্যমে যদি কেউ অভিযুক্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত সহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত 17 মে সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংগঠনের একাংশের দাবি, ছাত্রদলের পদবঞ্চিতদের সমর্থকরা এই হামলার পেছনে ছিল। দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় বাজেট বলুন আর রাজনৈতিক নীতি কিছুই কাজ করবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো সবার মনে কাজ করছে। এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। একটি প্রস্তাবিত জিডিপির উপর ভিত্তি করে বাজেট তৈরি হচ্ছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এর মাধ্যমে মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বাজেটের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। সেখান থেকে আলাদা করে কোনো কিছু করা হয়নি। বাজেট তৈরির ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পটভূমি কতটুকু চিন্তা করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমাদের করা দরকার। মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, অথচ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য 14 থেকে 15 বছর ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছে। গত জুলাইয়ে আন্দোলন করেছে, অথচ এখন নির্বাচন বাদে বাকি সব করছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেক বেশি। বিগত সময় নিয়ন্ত্রণের মাধ্যমে লুটপাট হতে দেখেছি। আপনি যত নিয়ন্ত্রণ আরোপ করবেন তত লুটপাট হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক মডেল কেমন হওয়া উচিত সে বিষয়ে ধারণা দেন তিনি বলেন, উই আর ওপেন ফর বিজনেস। এটি হবে আগামী দিনে দেশের অর্থনৈতিক মডেল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সহনশীল হতে হবে। অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করেও তার পথের প্রতি সম্মান দেখাতে হবে। অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক পরিবর্তন আনতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। সুতরাং আমাদের সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদের পোস্ট। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন ও গণপরিষদ নির্বাচন এসব দাবি নিয়েই কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। এর আগে মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, ধর্ম, নারী সহ বিভিন্ন বিষয়ে এনসিপি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষাকে ধারণ করেই এনসিপির পথ চলা। এছাড়াও আমরা বাংলার হিন্দু, মুসলমান, দলিতের উপনিবেশ বিরোধী ও ব্রাহ্মণ্যবাদ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকে আদর্শ হিসেবে বিবেচনা করি না জানিয়ে তিনি বলেন, এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি ও জীবনাচর্চাকে এনসিপি মূল্যায়ন করে। সংখ্যালঘু ধর্মীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয়, সাংস্কৃতিক ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে এনসিপি মনে করে রাষ্ট্রের উচিত প্রতিটি জনগোষ্ঠী ধর্মীয় সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করা। এনসিপি ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন করে না। এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকে আদর্শ হিসেবে বিবেচনা করে না, বরং ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও দায় দরদ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই এনসিপি লক্ষ্য। তিনি আরো বলেন, এনসিপি জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। বহু ভাষা সংস্কৃতির মিলন ক্ষেত্র ধর্মীয় বঙ্গীয় বদ্বীপের সভ্যতাগত পরিচয়কে ধারণ করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলবে এনসিপি। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব, কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। পারিবারিক আইনের আওতায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়ে এনসিপি কাজ করবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে। এনসিপি মনে করে বাংলাদেশের উচিত ন্যায্যতা, মর্যাদা, সভ্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে অন্য রাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা। এনসিপির অর্থনৈতিক মিশন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এনসিপি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুকরণ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতি নির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভীষণ আছে এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য জানিয়ে তিনি বলেন, এনসিপি বিশ্বাস করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন জরুরি। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য প্রথম ধাপটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমাকে আক্রমণ করে লাভ নেই, বলছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। বিএনপির আন্দোলনে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এত বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে, আমাকে আক্রমণ করে লাভ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।